নমস্কার, 5টার 5 মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। দিনভর প্রচারের খবর আপনারা দেখেছেন, গরম বাড়ছে সে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আবহাওয়া দপ্তর কি বলছে, তবে তার পাশাপাশি সন্দেশখালীর বেতাজ বাদশার খবরও তো বলতে হবে। শেখ শাহজাহান জেলে রয়েছে, তো সেই শেখ শাহজাহান যে জেলে রয়েছে সেখানে গিয়ে ইডির অনুমতি মিলেছে, ইডি সেখানে গিয়ে তাকে জেরা করতে পারবে এবং তারপর টানা 4 ঘন্টা হয়ে গেল জেরা। কিন্তু ভিতরের খবর যা পাচ্ছি আমরা, জেরায় ভাঙছেন তবু মচকাচ্ছেন না শাহজাহান, অর্থাৎ কোনো রকম সহযোগিতাই করছে না শাহজাহান। কিন্তু সহযোগিতা না করে কতক্ষণ পারবে? তাহলে কি আইনের দোহাই, আইনজীবীর দোহাই দেবেন? আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত রয়েছেন, আপনার কথা বলি। অমিত, প্রথমে একটু জেনে নিতে চাইবো, এই যে ইডি জেরা করছে শাহজাহানকে, কি কি বিষয় জানতে চাইছে? দেখো, মূলত শাহজাহানের বিরুদ্ধে দুটি ইসিআইআর রয়েছে ইডির কাছে, অর্থাৎ দুটি ইসিআইআর করা হয়েছে ইডির তরফে। একটি রেশন দুর্নীতি মামলা, কিন্তু আজকে যে মামলায় শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটি হচ্ছে জবরদখল করে সন্দেশখালীর বিভিন্ন জমি দখল করা, অন্যদিকে চিংড়ি প্রসেস করে সেই চিংড়ি বাইরে বিদেশে রপ্তানি করে যে আর্থিক লেনদেন হয়েছে সেই আর্থিক লেনদেনের গরমিল এবং সেই আর্থিক লেনদেন বিভিন্নভাবে বেআইনিভাবে সরানো হয়েছে। এরই তদন্তে নেমে আজকে শেখ শাহজাহানকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ বা জেরা করা হচ্ছে ইডির তরফে। 12:40 নাগাদ ইডির তরফে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন বসিরহাট সংশোধনাগারে, সেখানে শেখ শাহজাহান রয়েছে এবং একটা থেকে কিন্তু এই জেরা পর্ব শুরু হয়েছে, এমনটা ইডি সূত্রে খবর। প্রায় 4 ঘন্টা হয়ে গেল। 4 ঘন্টায় জেরা পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন শেখ শাহজাহান, অর্থাৎ সরাসরি সহযোগিতা করছেন না শেখ শাহজাহান, এই অভিযোগটাই আনা হচ্ছে ইডির তরফে। এমনকি বিভিন্ন প্রশ্ন, ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জমি দখলের যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠে এসছে, সেই সমস্ত বিষয়ে তাকে যখন জানতে চাওয়া হয়েছে তিনি উত্তর এড়িয়ে গেছেন, তিনি না বলেছেন। এমনকি বিভিন্ন ব্যক্তিকে, জমি দখল করতে গিয়ে বিভিন্ন ব্যক্তিকে মারধর করা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে, এই অভিযোগগুলো শেখ শাহজাহানের বিরুদ্ধে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন তার কাছে জানতে চাওয়া হয় বা জেরা করা হয়, সেই বিষয়েও কিন্তু তিনি এড়িয়ে যান। মাঝে তিনি দাবি করেন তার আইনজীবীকে ডেকে আনতে হবে, তার আইনজীবীর সামনে তিনি কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর দেবেন। কিন্তু যেহেতু আদালতের অনুমতি নেই, সেক্ষেত্রে শেখ শাহজাহানের আইনজীবীকে কিন্তু ভেতরে আসতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে শেখ শাহজাহানের দুটো বিষয় জানতে চাইবো, আমি দুটো বিষয় জানতে চাইবো। প্রথমত জেলে কতক্ষণ ইডি জেরা করতে পারবে? তার কারণ কোথাও যেন মনে হচ্ছে শাহজাহান সময় কিনতে চাইছে। কতক্ষণ জেরা করার অনুমতি রয়েছে ইডির, প্রথমত। দ্বিতীয়ত, এই যে আইনজীবীর আবদার, তা কি আইন সিদ্ধ? দেখো, প্রথমত হচ্ছে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দিষ্ট সময় দেওয়া থাকে, আদালতের তরফে দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে শেখ শাহজাহানের ক্ষেত্রে আজকে সন্ধ্যে পর্যন্ত বসিরহাট সংশোধনাগারে গিয়ে তাকে জেরা করতে পারবেন ইডি কর্তারা, এমনটাই কিন্তু অনুমতি দেওয়া হয়েছে বসিরহাট মহকুমা আদালতের তরফে। অন্যদিকে তুমি যে বিষয়টি বলছিলে, তা এই যেহেতু সময়ের একটা নির্দিষ্ট সময় টাইম ফ্রেম বাধা থাকে, সেক্ষেত্রে টাইম কিল তিনি করার চেষ্টা করছেন, এই বিষয়টা কিন্তু স্পষ্ট। কারণ এর আগেও আমরা দেখেছি সিবিআই হেফাজতে থাকাকালীন সিবিআই ঠিক একই অভিযোগ এনেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। বিভিন্ন শেখ শাহজাহানের অনুগামী বা ইডির ওপরে হামলার ঘটনায় যারা জড়িত ছিলেন, যারা শাহজাহানের কথাতে সেখানে হামলা চালিয়েছিলেন, তাদেরকে আড়াল করার চেষ্টা করেছিলেন। এই অভিযোগগুলো কিন্তু সিবিআইয়ের তরফে আনা হয়েছিল। আজকে যেহেতু জমি জবরদখলের তদন্তে তারা জেরা করতে গিয়েছেন, সেক্ষেত্রে জমি জবরদখল সংক্রান্ত বা ভেরি কিভাবে তৈরি করা হয়েছিল, এই প্রসঙ্গগুলো যখনই আসছে প্রশ্ন পড়বে, সেখানে কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছেন, সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন। আর আইনজীবীর যে বিষয়টা, দেখো, আইনজীবীর অনুমতি কিন্তু আদালত থেকে নিতে হয়। সেক্ষেত্রে শেখ শাহজাহানের আজকে যে জেরা পর্ব, সেক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহানের তরফে তার যে আইনজীবী উপস্থিত থাকবেন, এই ধরনের কোনো অনুমতি কিন্তু নেই। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কিন্তু আইনজীবীরা জেল চত্বরে গেলেও তাদের কিন্তু সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্যদিকে ইডি সূত্রে খবর যে আজকে তিনি যে অসহযোগিতা করছেন, সেক্ষেত্রে আগামী দিনে অর্থাৎ আগামী সপ্তাহে ইডির তরফে যে নগর ও দায়রা আদালত যে ইডি স্পেশাল কোর্ট রয়েছে, সেই কোর্টে কিন্তু ইডির তরফে কিন্তু বিষয়টি উত্থাপন করা হবে, বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হবে এবং সময় কিনতে চাইছে শাহজাহান। ধন্যবাদ অমিত। সময় কিনতে চাইছে শাহজাহান, কিন্তু আদৌ সেই সময় মিলবে কি? কতটা সময় মিলবে? ইডির আধিকারিকরা, গোয়েন্দারা, তারা
প্রশ্ন করে যাচ্ছেন একের পর এক জেলে গিয়ে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এইসব কেন্দ্রীয় এজেন্সি। তো এইসব কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা যদি ভোটে দাঁড়ান কেমন হয়? ভাবতে অবাক লাগছে তো। কিন্তু ঠিক এরকমই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে সরাসরি তাহলে যুদ্ধে নামুন আপনারা, মেঘের আড়ালে থাকছেন কেন? রাজনৈতিক প্রতিহিংসার জন্য এজেন্সি ব্যবহার না করে এজেন্সির আধিকারিকদের ভোটে দাঁড় করান, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে। বারবার প্রচারে এই কথা তৃণমূল বলে এসেছে এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রচারের প্রথম দিন মথুরাপুর থেকে কি বলছেন? তিনি এজেন্সি নিয়ে বলতে গিয়ে বলছেন যে এখনো তো বিজেপির 4টি জায়গায় 4টি আসনে প্রার্থী দেওয়া বাকি আছে। এক কাজ করুন, তারা মেঘের আড়াল থেকে যুদ্ধ না করিয়ে এজেন্সির আধিকারিকদের বরং ওই 4টি জায়গায় দাঁড় করিয়ে দিক প্রার্থী হিসেবে। সিবিআই, ইডি, আইটি, এনআইএ, 4টি এজেন্সি, সেই 4টি এজেন্সির 4 ডিরেক্টরকে বরং প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন। পরামর্শ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পি বাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা, দেখুন বাংলার ক্ষমতা কি। আমরা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম শ্রমিক ভট্টাচার্যের কাছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলছেন কার গ্রহণযোগ্যতা কতটা মানুষ তা জানেন। ইডি সিবিআই এত কথা বলছে না, এই বস্তা পচা অভিযোগ, যে অভিযোগের ঠোঙা হয়ে গিয়ে সেই ঠোঙায় দিদির চপ শিল্পের চপ খেয়ে সেটাও ডাস্টবিনে চলে গেছে। এরপরে দেখবেন শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে পশ্চিমবঙ্গে, তখন বাচ্চা তো মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথমে মা বলে কেঁদে ওঠে, এবার দেখবেন ইডি সিবিআই এই বলে বাচ্চা কাঁদছে। কারণ এই তৃণমূলের এক কথা রোজ বলতে বলতে কার্যত এরা মানুষকেই একটা চূড়ান্ত অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন। মানুষ এদের প্রত্যাখ্যান করবে। আরো একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে, যেখানে তিনি বলছেন যে যদি এতই দরদ থাকে, জনদরদি সরকার মোদী সরকার হয়ে থাকেন, তাহলে জানিয়ে দিন যে আগামী 5 বছর গ্যাস বিনামূল্যে দেবেন। পারবেন? চ্যালেঞ্জ ছুটছেন, গ্যাস নিয়ে চ্যালেঞ্জ করছেন অভিষেক, যে যদি ক্ষমতা থাকে বিনামূল্যে গ্যাস দিন, আর যদি তা করতে পারেন তাহলে তৃণমূল এ রাজ্যের 42টি আসন থেকেই প্রার্থী তুলে নেবে। আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে, একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। তো খুব স্বাভাবিকভাবেই এই বক্তব্য বিজেপি কিভাবে দেখছে আমরা জানতে চেয়েছিলাম। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এই চ্যালেঞ্জের কোনো গুরুত্বই নেই মানুষের কাছে, বালখিল্য কথাবার্তা বলছেন তিনি, শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নিয়ে মানুষেরও কোনো উৎসাহ নেই। মানুষের যেখানে কোনো উৎসাহ নেই, সেখানে বিজেপিরও স্বাভাবিকভাবে কোনো উৎসাহ থাকবে না। উনি এটা বলুন যে কবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। আর তো মাত্র 2 মাস,
তারপরেই নরেন্দ্র মোদী চির বিদায় নিয়ে হিমালয়ের গুহায় আশ্রয় নেবে, আর দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তখন নয় সমস্ত গ্যাসটাকে ঠিকঠাক দেশের মানুষকে দিয়ে দেবেন। এই সমস্ত আলুকিলো চ্যালেঞ্জ আমার মনে হয় কেউ কোনো গ্রহণ করবে না। আর উনি কি প্রার্থী তুলবেন, মানুষই উপরে ওই প্রার্থীদের ফেলে দেবে। আজ মোদির সেই ইডির বাজেয়াপ্ত করা ৩,০০০ কোটি ফেরত প্রসঙ্গেও কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিসেব করে দেখিয়ে দিচ্ছেন যে ওই টাকা যদি ফেরত দেওয়া হয় তাহলে সবার ভাগে পড়বে ২১ টাকা। ২১ টাকার বিনিময়ে ৫ বছরের জন্য ভোট চাইছেন নরেন্দ্র মোদী, প্রশ্ন তুলছেন অভিষেক। এবং তার এই বক্তব্যেরও পাল্টা শ্রমিক ভট্টাচার্য। দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন ৩,০০০ কোটি, আমি বলছি না। ৩,০০০ কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার কেরালার প্রার্থী TN সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে ৩,০০০ কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি ৩,০০০ কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? কত? ১৪০ কোটি। তার মানে ৩,০০০ কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? ২১ টাকা। ২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? এ কত বড় ২ নম্বরই, আপনারা ভাবুন। ৪০,০০০ চাকরি যে বিক্রি হয়ে গেছে শিক্ষকের, সেটা ভাগে কত কত কে হিসেবে পেয়েছে সেই হিসাবটা মানুষ জানতে চাইছে। ২৫% আর ৫০% যে বাটোয়ারা, সেই টাকা কোথায়? ১,২০,০০,০০০ ভুয়ো রেশন কার্ড, টাকা কোথায়? মানুষ জানতে চাইছে। ১,২৫,০০,০০০ এই জব কার্ড তৈরি হয়েছিল, আর তারপরে দরিদ্র শ্রমিকদের অ্যাকাউন্ট থেকে অর্ধেক টাকা নিয়ে নেওয়া হয়েছিল। সেটা কি কি অংশে ভাগ হয়েছিল? দেশের মানুষ তৃণমূল কংগ্রেসকেও চেনে, দেশের মানুষ নরেন্দ্র মোদীকেও চেনে। তৃণমূলের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা বা কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই। উনি দয়া করে বলুন মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে, পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস থেকে যে ট্যাক্সটা সংগ্রহ করেন আজকে সেটা ছাড় দিন, তারপরে নরেন্দ্র মোদী চিন্তা ভাবনা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন কিছুক্ষণ আগেই, আমরা সে ছবি দেখালাম আপনাদের মথুরাপুর থেকে, যে যদি ক্ষমতা থাকে তাহলে আগামী 5 বছরের জন্য বিনামূল্যে গ্যাস দিন মোদী সরকার। 42টি আসন থেকে প্রার্থী তুলে নেবে তৃণমূল। পাল্টা চ্যালেঞ্জ করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, যদি ক্ষমতায় আসেন তাহলে মাত্র 450 টাকায় গ্যাস। আমরা বিজেপি কথা দিচ্ছি, যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব, অন্নপূর্ণা ভান্ডার করব, ৩,০০০ টাকা করে দেব। রাজস্থানে ভজনলাল শর্মা সরকারের মতো 450 টাকার গ্যাস দেব। রাজস্থানে দিচ্ছি তো আমরা, তো মোদি গ্যারেন্টি। আগামীকাল হেভি ওয়েট প্রচার তৃণমূলের, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর উত্তরবঙ্গ আছে, জঙ্গলমহল আছে, সব মিলিয়ে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কোথায়, কতটা গুরুত্বপূর্ণ, ঠিক কোন কোন জায়গা বেছে নেওয়া হয়েছে এই প্রথম পর্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? দেখো, আগামীকাল কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। সেই সভার পর মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 4 তারিখ থেকে উত্তরবঙ্গে লাগাতার প্রচার কর্মসূচি করবেন। 5 দিনে 8টি রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ তিনি উত্তরবঙ্গে কোচবিহারে সভা করবেন। মূলত যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, 4 তারিখ ও 5 তারিখ এই দুদিন উত্তরবঙ্গের 3টি লোকসভা আসনের জন্য মোট 4টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে জলপাইগুড়িতে 2টি সভা করবেন, কোচবিহারে 1টি, আলিপুরদুয়ারে 1টি সভা করবেন। এরপর তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 1টি করে সভা করবেন। সেই সভা শেষ করার পর সরাসরি চলে যাবেন জঙ্গলমহলে পুরুলিয়া ও বাঁকুড়াতে 1টি করে জনসভা করবেন। করে তিনি কলকাতায় ফিরবেন। তার কারণ সূত্র
সূত্র মারফত জানা যাচ্ছে ঈদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কর্মসূচি রয়েছে কলকাতায়। সেই কর্মসূচি করার পর ফের তিনি দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে যাবেন, তেমনটাই এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচি চূড়ান্ত হয়েছে। ধন্যবাদ সোমরাজ। এবং আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণনগর, যে কৃষ্ণনগর থেকে তৃণমূলের প্রার্থী এবার মহুয়া মৈত্র, অন্যায়কে যেখানে প্রচারের হাতিয়ার করছে তৃণমূল, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচার শুরু হচ্ছে কৃষ্ণনগর থেকে, যেখানে প্রার্থী মহুয়া মৈত্র। আর পায়ে পায়ে প্রচার চলছে, আর সেই প্রচারের ছবি, খুব অদ্ভুত কিছু ছবি আমাদের চোখে পড়ছে। আসলে ভোট বড় বালাই, আর সেই ভোট বালাই বলেই রাজমাতাকে বাজারে নেমে আসতে হচ্ছে, বাজার করতে হচ্ছে। দেখুন দেখুন সেই ছবি। অমৃতা রায় কৃষ্ণনগর রাজপরিবার থেকে রাজমাতা, সেই রাজমাতাকে কোনোদিন বাজারে দেখেছেন? বাজারের যারা বিক্রি করছেন, যারা বাজার করতে এসেছেন সকালে, তারা কিছুটা হলেও হতবাক হয়ে গিয়েছিলেন। আজ সকাল সকাল বাজারে জনসংযোগ করলেন অমৃতা রায়। ওই যে বলছিলাম ভোট বড় বালাই, সেজন্যই দেখুন বর্ধমান পূর্ব তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার, চিকিৎসক শর্মিলা সরকার, তিনি চায়ের দোকানে হাতে হাতে চা বিলি করলেন। এই দেখুন পায়ে পায়ে প্রচার তো করলেন, তারপর চায়ের দোকানে। প্রত্যেক মানুষ যেভাবে আমাকে গ্রহণ করছে, যেভাবে আমাকে কাছে টেনে নিচ্ছে, তাতে আমি ভীষণ ভীষণ আপ্লুত, অভিভূত। এই ভোট বৈতরণী দাদাদের সাহায্য নিয়ে এবং প্রত্যেকের সাহায্য নিয়ে নিশ্চয়ই পেরোতে পারবে। ওই দেখুন চা বিলি করছেন। দিলীপ ঘোষ, যাকে নির্বাচন কমিশন শোকজ করেছিল, গতকালই জবাব দিয়েছিলেন, দেওয়ার পর আজ কিন্তু কোষ মেজাজে দিলীপ ঘোষ। হ্যাঁ, কেন্দ্র আলাদা, তার সেই চেনা পরিচিত মেদিনীপুর নয়, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী এবার তিনি। কিন্তু সেই বর্ধমান দুর্গাপুরে তার ঠিক উল্টো দিকেই রয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তো তাকেই কি কিছু ইঙ্গিত দিতে চাইলেন? হুক করে সকাল সকাল ক্রিকেট ব্যাট হাতে দিলীপ ঘোষ। তারপরেই চায়ের দোকান, চায়ের ঠেক, সেখানে গান শুনলেন, তালি বাজালেন। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নেই, আমি টায়ার্ডও নেই। আমি এখনো সেইভাবেই খেলি, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। এটাকে প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য একটু মাঠে নামলেন? জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। আর তারপর বাইক র্যালি দিলীপ ঘোষের। তো দিলীপ ঘোষ যখন এভাবে প্রচার করছেন, কীর্তি আজাদ, এই বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ, তার প্রচারও এক ঝলক একটু দেখে নেওয়া যাক। মন্তেশ্বরে প্রচার করলেন কীর্তি আজাদ। मोदी का सरकार है, वो मोदी बंगाल के लोगों के लिए क्या किया? जो 1,60,000 करोड़ रखा हुआ है, जो मनरेगा का 7,000 करोड़ रखा हुआ है, जो बंगाल का हिस्सा पैसे का है, जो लोग यहाँ पर टैक्स दिया है, जीएसटी दिया है, वो पैसा जो हमारा हिस्सा बनता है उसके लिए लड़ाई लड़ा। वो हमको छक्का मारने के लिए चला है, इसके जैसे 1000 देख लिए हम। उससे पूछो कि तुम सम्मान क्यों नहीं करते हो महिला का? चौका छक्का मारने के लिए चले हैं, बुढ़ी घोड़ी लाल लगाम। আমি 3 মাসে খুব ভালো বাংলা বলব, আমি বুঝতে পারি, আমি বলতে পারি, ভালো নেই বলতে পারি। 3 মাসে আমি ভালো বাংলা, খুব ভালো বাংলা বলবো। संसद में और बांग्ला में बोलेंगे? क्यों नहीं, हम सीखें, क्यों नहीं बोलेंगे? তবে যারা যারা প্রচারে নামছেন,
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন তারা সকাল সকাল প্রচার করুন বা সূর্য ডোবার পরে প্রচার করুন, তার কারণ আবহাওয়া গরম হচ্ছে, গরম বাড়ছে, আগামী দিনে গরম আরো বাড়বে। তবে তারই মাঝে উইকেন্ডে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। ঝড় হবে, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে শনি এবং রবিবার বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সোমবার থেকে আবার গরম বাড়বে, অর্থাৎ ঝড় বৃষ্টিতেও তাপমাত্রা কমার নাম নেই। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটা জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল কুচবিহার আর আলিপুরদুয়ার এই দুটো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর 1 এপ্রিল অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিংয়ে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1 তারিখ থেকে মোটামুটি ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 48 ঘন্টা মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি দিনের বেলায় তাপমাত্রা, মানে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।